ওয়েলকাম স্টুডেন্টস, আমরা পড়ছিলাম বায়োমলিকিউলস ক্লাস 11 বায়োলজি চ্যাপ্টার নাম্বার 9। আমাদের আগে পড়া হয়ে গেছিল কার্বোহাইড্রেটস বা শর্করা। আমরা আজকে থেকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে লিপিডস, প্রোটিনস, এনজাইমস ওগুলোকে নিয়ে। তো ফার্স্ট অফ অল লিপিডস বা স্নেহ পদার্থ। লিপিডস বা স্নেহ পদার্থ সাধারণত জলে অদ্রাব্য হয়। জলে দ্রবণীয় করতে গেলেও অনেক উচ্চ তাপমাত্রায় তাকে দ্রবীভূত করতে হয়। জেনারেলি অর্গানিক সলভেন্ট লাইক অ্যালকোহল অর ইথার অর ক্লোরোফর্ম, সেখানে আমরা লিপিড বা স্নেহ পদার্থকে দ্রবীভূত করতে পারি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তৈরি যৌগ স্নেহ পদার্থ বা লিপিডকে আমরা বলতে পারি ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগ। কনসেন্ট্রেটেড ফর্মে লিপিড আমাদের শক্তি দিচ্ছে। আমরা আমাদের দেহের যদি লিপিডের ভূমিকা জানতে চাই, তাহলে আমাদের দেহের প্রধান শক্তির আধারই হচ্ছে লিপিড বা স্নেহ পদার্থ। বলতে পারি বিশ্রামরত অবস্থায় প্রায় 70% শক্তির যোগান আমরা লিপিড থেকে পাই। এছাড়া আমাদের দেহের প্রতিটা কোষে যে কোষ পর্দা রয়েছে, সেখানে একটা অন্যতম উপাদান হচ্ছে লিপিড বা স্নেহ পদার্থ। লিপিড বা স্নেহ পদার্থের সঙ্গে প্রোটিন যুক্ত হয়ে পিএলপি মডেল আমরা পড়েছিলাম কোষ চ্যাপ্টার পড়ার সময়। এছাড়া আমাদের কোষে যখনই কোনো স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনের পরিবহন প্রশ্ন আসে, সেখানেও লিপিড বা স্নেহ পদার্থ সাহায্য করছে। এছাড়া লিপিড বা স্নেহ পদার্থ মেটাবলিক রেগুলেটর হিসেবেও সাহায্য করে। লিপিডকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করি: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড ডিরাইভড লিপিডস। সিম্পল লিপিডস কারা? যাদের গঠনে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ছাড়া অন্য কোনো উপাদান থাকবে না, অন্য কোনো স্নেহ বা অস্নেহ পদার্থ নেই, তাদেরকে আমরা বলছি সিম্পল লিপিডস, যেমন ফ্যাটস অ্যান্ড অয়েলস অ্যান্ড ওয়াক্সেস অর মোম। কমপ্লেক্স লিপিডস কারা? যেখানে লিপিড বা স্নেহ পদার্থের সঙ্গে অন্য কোনো অস্নেহ পদার্থ, সেটা প্রোটিন হতে পারে, সেটা শর্করা হতে পারে, বা সেটা কোনো মেটালিক আয়ন্স হতে পারে, যুক্ত অবস্থায় থাকলে তখন তাদেরকে আমরা কমপ্লেক্স লিপিডস বলি, যেমন ফসফোলিপিডস, গ্লাইকোলিপিডস, লাইপোপ্রোটিনস। লিপিডের সঙ্গে ফসফেট যুক্ত আছে তাই ফসফোলিপিড, লিপিডের সঙ্গে প্রোটিন যুক্ত আছে তাই লাইপোপ্রোটিনস, লিপিডের সঙ্গে যদি শর্করা যুক্ত থাকে তখন আমরা গ্লাইকোলিপিডস বলি। আরেকটা টাইপ হলো ডিরাইভড লিপিডস। সিম্পল লিপিডস বা কমপ্লেক্স লিপিডস যখন আমাদের কোষে জারণ ক্রিয়ায় ভাঙে, জারণ ক্রিয়ায় আমাদের কোষে তৈরি হয় ডিরাইভড বা লব্ধ লিপিড বা স্নেহ পদার্থ, যেমন স্টেরয়েডস বা টার্পিনয়েডস বা টার্পিনস। তাহলে আলটিমেটলি আমরা লিপিড বা স্নেহ পদার্থ বলতে কি বুঝলাম? লিপিড বা স্নেহ পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগ, যেখানে লং চেইন কার্বন রয়েছে আর রয়েছে তার সঙ্গে একটা কার্বক্সিল মূলক, যাকে আমরা ফ্রি রেডিক্যাল বলতে পারি। ফ্রি রেডিক্যাল রূপে রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর রয়েছে লং চেইন হাইড্রোকার্বন। সো এই ফ্যাটি অ্যাসিড বা লং চেইন যে হাইড্রোকার্বন চেইন আছে, তাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। কার্বন কার্বন শৃঙ্খল যদি একযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তখন তাদেরকে আমরা সাধারণত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলি। আর যখন মাঝখানে কার্বন কার্বন চেইনের মধ্যে কোথাও দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধন পাওয়া যায়, তখন তাদেরকে আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস বলি। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস হচ্ছে পামেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। তাহলে এত সমস্ত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যৌগ যা আমাদের দেহের একটা বিশেষ জৈব রাসায়নিক উপাদান রূপে কাজ করছে, আমরা বিভিন্ন সোর্স থেকে লিপিড বা স্নেহ পদার্থ পাই। উদ্ভিজ্জ সোর্স থেকেও পাই, প্রাণীজ সোর্স থেকেও পাই। নারকেল, বাদাম, তিল, তিসি প্রভৃতিতে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ রয়েছে। যদি আমরা প্রাণীজ উৎস বলি, তাহলে মাছ, মাংস, সেখানে তো প্রাণীজ উৎস রূপে ফ্যাট আমরা পাই, চর্বি আমরা পাই। তো গ্লিসারল হচ্ছে 3 কার্বনের একটা যৌগ, যেখানে 3টা OH গ্রুপ রয়েছে। সেই গ্লিসারল অণুর সঙ্গে মূলত ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, হয়ে ট্রাইগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড বা মনোগ্লিসারাইড একক তৈরি করে। আমরা প্রায় রক্ত পরীক্ষার সময় বলি ট্রাইগ্লিসারাইড টেস্ট বা কোলেস্টেরল টেস্ট করা হচ্ছে। ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে গ্লিসারল অণুতে 3টে ফ্যাটি অ্যাসিড যখন যুক্ত থাকে, তখন তাদেরকে আমরা ট্রাইগ্লিসারাইড বলছি। যদি কোনো গ্লিসারল অণুতে 2টো ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে, তখন ডাইগ্লিসারাইড। যদি একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে, তখন মনোগ্লিসারাইড। তাহলে ফ্যাটি অ্যাসিড মে বি স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড, বাট তার এই চেইনের সঙ্গে, আনব্রাঞ্চড চেইনের সঙ্গে অন্য কোনো রাসায়নিক যৌগ যুক্ত থাকে না সাধারণত। ওয়াক্সেস কারা? লং চেইন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সে লং চেইন ফ্যাটি অ্যাসিড যা সাধারণত গ্লিসারলের হাই মলিকুলার ওয়েট যৌগ বলতে পারি। আমরা বি ওয়াক্স চিনি, মৌমাছির বাসায় যে মোম পাওয়া যায়। উল ফ্যাট, দ্যাট মিনস বিভিন্ন প্রাণীদের ত্বক থেকে যখন আমরা ফ্যাট সংগ্রহ করি, সেটা উল সংগ্রহ করার সময় প্রাণীদের চামড়াও সংগ্রহ করা হয়, সেখান থেকে যে ফ্যাট সংগ্রহ করা হয় সেটা উল ফ্যাট নামে চেনা হয়। আমাদের দেহে সিবেসিয়াস গ্রন্থি রয়েছে, সেখান থেকে খরিত হয় সিবাম। আমাদের দেহে সেরোমিনাস গ্রন্থি রয়েছে, কানে রয়েছে, কানের কর্ণ গহ্বরে, সেখান থেকে সেরোমেন খরিত হয়। এরকম প্ল্যান্ট ওয়াক্সও রয়েছে, প্যারাফিন ওয়াক্সও রয়েছে। লিপিড
অণুর আমরা কোষ পর্দায় গঠন পড়ার সময় পড়েছিলাম তার হাইড্রোফোবিক অ্যান্ড হাইড্রোফিলিক প্রান্ত রয়েছে, সো জল আকর্ষী বা জল বিকর্ষী প্রান্ত। সো আমরা লিপিডের মধ্যে একটা স্ক্রিনে একটা জটিল লিপিডের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, স্ফিঙ্গোসিন, অত্যন্ত জটিল, তার একটা 3D স্ট্রাকচারও দেখানো আছে, একটা অ্যামাইনো মূলকও তার সঙ্গে যুক্ত আছে। তো এরকম কখনো কখনো লিপিডের সঙ্গে আমরা অন্য কোনো যৌগের সংযুক্তি দেখতে পাই, যেমন গ্লাইকোলিপিডস মূলত কোষ পর্দা গঠনে গ্লাইকোলিপিড মুখ্যত ভূমিকা নেয়। সেরিব্রোসাইট সেটা হচ্ছে গ্লাইকোলিপিডের একটা কমন বা সিম্পলেস্ট এক্সাম্পল আমরা বলতে পারি। তো সেরিব্রোসাইট কিন্তু আবার বিভিন্ন প্রকার নার্ভের ওষুধ তৈরি করার ক্ষেত্রেও ইউজ করা হয় সেরিব্রোসাইটকে। সিমিলারলি লাইপোপ্রোটিন, আমরা এটাও হয়তো বা অনেকটা পরিচিত, বিভিন্ন মানুষের কোলেস্টেরল লেভেল বা লিপিড প্রোফাইল টেস্ট করার সময় HDL LDL লেখাগুলিকে পড়ে থাকে হয়তো বা। এই যে HDL বা LDL লেখাগুলি আমরা পড়ছি, দিজ আর অল আর লাইপোপ্রোটিনস। দ্যাট মিনস লিপিডের সঙ্গে প্রোটিন যুক্ত অবস্থায় আছে। কখনো এরা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন হয়, আমরা সংক্ষেপে বলি HDL, কখনো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, দ্যাট মিনস আমরা LDL বলছি, কখনো ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, তাহলে VLDL। তো এরকম কাইলোম্যাক্রনসও রয়েছে। সো এরকম লিপিড অণুর বিভিন্ন উপাদান যেটা লাইপোপ্রোটিন গঠন করে, তো সেটা আমাদের রক্তে রয়েছে, আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা জানতে পারি। এছাড়া ডিরাইভড লিপিডসের মধ্যে স্টেরয়েডের কথা বলছিলাম। তো স্টেরয়েডস রূপে আমরা মূলত আমাদের রক্তে রয়েছে কোলেস্টেরল, সেটাকে আমরা চিনি। এছাড়া আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনস, ডিফারেন্ট কর্টিকয়েড হরমোনস, আমাদের গোনাড থেকে খরিত হয় বিভিন্ন হরমোনস, টেস্টোস্টেরন পুরুষদের দেহে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন মহিলাদের দেহে, এগুলো অ্যাকচুয়ালি স্টেরল জাতীয় যৌগ। সো এরা সবাই স্টেরয়েড ফ্যামিলিতে পড়ছে। টার্পিনস অ্যাকচুয়ালি ফাইটল গ্রুপ বা ফাইটল শ্রেণী, ভিটামিন A, E, K এগুলি টার্পিনয়েড যৌগ আমরা বলতে পারি তাদেরকে। ক্যারোটিনয়েড সেটা পিগমেন্ট রূপে আমরা পাই, ভিটামিন A এর মুখ্য যৌগ। সেম লাইকোপিন টমেটোতে পাওয়া যায়, সেটা এক প্রকার টার্পিনয়েড। জিব্বারেলিন রয়েছে উদ্ভিদের ফাইটোহরমোনস রূপে, সো এক প্রকার টার্পিন যৌগ। সো এগুলো হচ্ছে সব লিপিডের শ্রেণীবিভাগ। সো আমরা লিপিডের কিছু বিশেষ ধর্ম আমরা পড়ব। আমাদের পরীক্ষার জন্য যদি লিপিড থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিছু জিজ্ঞাসা করা হয়, তাহলে লিপিডের ধর্ম আমাদের পড়তে লাগবে, ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পলস আমাদের পড়তে লাগবে। তাহলে লিপিডের পরেই আমরা নেক্সট যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে প্রোটিনস। তা আমাদের দেহে এরকম সারা দেহেই অসংখ্য পরিমাণে কনজুগেটেড অর কমপ্লেক্স প্রোটিন রয়েছে। আমরা বলতে পারি আমাদের জীবজগতে সবচেয়ে বেশি যে জৈব অণু রয়েছে সেটা হচ্ছে প্রোটিন। একটা কোষের শুষ্ক ওজনের প্রায় 50% প্রোটিন দখল করে থাকে। তাহলে প্রোটিনের হাইড্রোলাইসিস যদি আমরা করি, তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডসকে পাই। দ্যাট মিনস অ্যামাইনো অ্যাসিডস আর দ্য বিল্ডিং ব্লক অফ প্রোটিন মলিকিউলস। প্রকৃতিতে বিভিন্ন প্রাণীজ বা উদ্ভিজ্জ বা মাইক্রো অর্গানিজম থেকে প্রাপ্ত যে বা মাইক্রোকালচার থেকে প্রাপ্ত যে প্রোটিন সোর্স বা অ্যামাইনো অ্যাসিডের সোর্স আমরা বলতে পারি প্রায় 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আমরা প্রকৃতিজাত থেকে পাই। তার মধ্যে কিছু অ্যামাইনো অ্যাসিডকে আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলি, কিছু অ্যামাইনো অ্যাসিডকে আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলি। কেন এসেনশিয়াল? বিকজ দে মাস্ট বি প্রেজেন্ট উইদিন আওয়ার টেকেন ফুড। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার অবশ্যই থাকতে লাগবে, তখন তারা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। আবার কিছু অ্যামাইনো অ্যাসিডস রয়েছে যারা নন এসেনশিয়াল, দ্যাট মিনস যে অ্যামাইনো অ্যাসিডসগুলো আমাদের দেহে কোষে তৈরি হয়ে যায়। সো খাদ্যে গৃহীত না হলেও এরা আমাদের দেহে তৈরি হবে, সো তারা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিড যেহেতু বলছি, তাহলে অবশ্যই নাম থেকে স্পষ্ট তাদের দুটো বিশেষ মূলক রয়েছে, একটা অ্যামাইনো মূলক আর একটা কার্বক্সিল মূলক। অ্যামাইনো মূলক রয়েছে বলেই অ্যামাইনো, কার্বক্সিল মূলক রয়েছে বলে আমরা অ্যাসিড বলছি। তাহলে একদিকে অ্যামাইনো মূলক, একদিকে কার্বক্সিল মূলক। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, সিম্পল অ্যামাইনো অ্যাসিডের ছবি, যেখানে সাইড চেইন রূপে আর দেওয়া হয়। আর কখনো শুধু সিম্পল অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে শুধু হাইড্রোজেন পরমাণু হতে পারে, কোনো কোনো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে মিথেন রয়েছে, যেমন অ্যালানিনের ক্ষেত্রে মিথেন গ্রুপ রয়েছে, কার্বক্সিমিথাইল গ্রুপ রয়েছে সেরিনের ক্ষেত্রে। তো এরকম আর মানে একটা সাইড চেইন। এখানে সিম্পল অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দেখানো আছে, একটা গ্লাইসিন আর একটা ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যানের স্ট্রাকচারে দেখবো আমরা সাইড চেইন রূপে আর এর পরিবর্তে একটা সাইক্লিক স্ট্রাকচার অ্যাড হয়েছে। তো সিমিলারলি বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড যারা রয়েছে তাদেরকে যদি আমরা ক্লাসিফাই করি অ্যাকর্ডিং টু দেয়ার নেচার, সো আমরা সবার আগে বলতে পারি নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডস, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, তারা সবাই নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডস। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডস, দ্যাট মিনস এক্সট্রা কার্বক্সিল গ্রুপ রয়েছে বলেই এরা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডস, অ্যাসপার্টিক অ্যাসিড বা গ্লুটামিক অ্যাসিডস। বেসিক অ্যামাইনো অ্যাসিডস, দ্যাট মিনস এক্সট্রা অ্যামাইনো গ্রুপ রয়েছে, সো তারা বেসিক অ্যামাইনো অ্যাসিডস, আর্জিনিন, লাইসিন। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডস, দ্যাট মিনস তাদের গঠনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ছাড়াও আমরা সালফার পরমাণুকেও পাই, সিস্টিন অর মিথিওনিন। অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড, সেরিন, থ্রিওনিন। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডস, ফিনাইল অ্যালানিন, টাইরোসিন। Heterocyclic amino acids, histidine and proline. So these are actually the different kinds of amino acids present in our body or in our cell. স্ক্রিনে
আমরা আবার কিছু অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার দেখব, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, লাইসিন, ফিনাইলঅ্যালানিন, সিস্টিন অর সেরিন, তাদের স্ট্রাকচার আমরা দেখব। স্ট্রাকচারগুলো আমাদের শিখতে লাগবে। কেন আমরা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার শিখছি? মূলত আমরা শিখছি অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার পেপটাইড বন্ড ফর্মেশন কীভাবে হয় সেটা জানার জন্য। একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো মূলক আরেকটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের মাঝে রাসায়নিক বিক্রিয়া হয়, পেপটাইড বন্ড ফর্মেশন হয়। আমরা যদি ধরি প্রথম অ্যামিনো অ্যাসিড একটা রয়েছে যার কার্বক্সিল মূলকের OH গ্রুপ, আর দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড যার অ্যামাইনো মূলকের একটা হাইড্রোজেন পরমাণু জল হয়ে রিঅ্যাকশন থেকে বেরিয়ে যায় এবং রিঅ্যাকশনের পর পেপটাইড বন্ড ফর্মেশন হয়। এই পেপটাইড বন্ড দ্বারাই বিভিন্ন অ্যামিনো অ্যাসিডস প্রোটিন গঠন করে। আমাদের কোষে, আমাদের দেহে বিভিন্ন রকমের প্রোটিন আছে। যদি আমরা সিম্পল এক্সাম্পল বলি, আমরা যে চোখে দেখছি, আমাদের যে চোখের লেন্স আছে, লেন্সও একটা প্রোটিন আছে, ক্রিস্টালিন প্রোটিন। ইভেন আমাদের নখ, চুল, সেখানেও রয়েছে ক্যারাটিন প্রোটিন। আমাদের পেশিতে রয়েছে অ্যাক্টিন প্রোটিন, মায়োসিন প্রোটিন, যাদেরকে আমরা সংকোচী প্রোটিন বলি। আমাদের রক্তে রয়েছে বিভিন্ন প্রকার সরল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন। এছাড়া আরবিসির ভেতরে রয়েছে হিমোগ্লোবিন প্রোটিন, যারা শ্বাসরঞ্জক গঠন করে এবং শ্বাসবায়ু পরিবহনে অংশ নিচ্ছে। তাহলে এতগুলি কমপ্লেক্স অর কনজুগেটেড টাইপের প্রোটিন আমাদের দেহে রয়েছে। সো সেই প্রোটিনগুলি তৈরি হয় অ্যামিনো অ্যাসিডের পেপটাইড বন্ড দ্বারা, চেইন ফরমেশনের দ্বারা। স্ট্রাকচারালি যদি আমরা বলি, আমরা 3 ভাগে ভাগ করি। প্রধানত 3 ভাগে ভাগ করি। প্রাইমারি স্ট্রাকচার, যেখানে যা সদ্য উৎপন্ন হওয়া কোষে রাইবোজোম দ্বারা সৃষ্টি হওয়া, যা সদ্য উৎপন্ন হয়েছে এবং একটা প্রোটিন চেইনকে বোঝায়, রৈখিক সজ্জায় থাকে। এরা যখন আলফা হেলিক্স বা বিটা প্লেটের শীট গঠন করবে তখন সেকেন্ডারি স্ট্রাকচারে পৌঁছায়। দেন আরও সুপার কোয়েলিংয়ের পর টার্সারি অর কোয়াটারনারি স্ট্রাকচারে পৌঁছায়। দ্যাট মিনস আমরা টার্সারি স্ট্রাকচারকে 3D স্ট্রাকচার বলি, কোয়াটারনারি স্ট্রাকচারকে 4 ডিগ্রি স্ট্রাকচার বলি। হিমোগ্লোবিন হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচারে থাকা একটা অ্যাক্টিভ প্রোটিন। জেনারেলি আমাদের দেহে যত প্রোটিন আছে সবাই টার্সারি স্ট্রাকচারে সর্বাধিক ক্রিয়াশীল হয় এবং অ্যাক্টিভলি ফাংশনাল থাকে। এমনকি আমাদের কোষে যে উৎসেচকগুলি রয়েছে, সেই উৎসেচকগুলোও মূলত প্রোটিন জাতীয় হয় এবং সেই উৎসেচকগুলোও টার্সারি স্ট্রাকচারে বেশিরভাগ অ্যাক্টিভ। তাহলে কেমিক্যালি প্রোটিনের আমরা ডিফারেন্ট টাইপস জানতে পেরেছি। আমরা গ্র্যাজুয়ালি পরবর্তী ক্লাসে আমরা আরও এনজাইম সম্পর্কে ডিটেলসে জানবো। তো আমরা ওভারঅল যদি আমরা ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন বলি, তাহলে স্ট্রাকচারাল প্রোটিন, এনজাইমেটিক প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন, হরমোনাল প্রোটিন, কন্ট্রাক্টাইল প্রোটিন, জেনেটিক প্রোটিন, এছাড়া আমাদের দেহে রয়েছে ডিফেন্সিভ প্রোটিন, রক্তে রয়েছে ইমিউনোগ্লোবুলিন, যা বি লিম্ফোসাইটস তৈরি করে দিচ্ছে। তো আমরা পরবর্তী ক্লাসে এরপর আবার কন্টিনিউ করব এনজাইম থেকে। আজকে আমাদের ক্লাস এখানে কমপ্লিট। থ্যাংক ইউ।